তাহলে কতগুলি শব্দ পাশাপাশি বসলেই কিন্তু বাক্য হচ্ছে না। বাক্য গঠন করতে গেলে কতগুলো আরো নির্দিষ্ট শর্ত প্রয়োজন। শব্দগুলি কেবলমাত্র পাশাপাশি বসালেই আমরা বাক্য করতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা ৩ টে শর্ত পেয়েছিলাম। একটা ছিল যোগ্যতা, একটা ছিল আকাঙ্ক্ষা, আরেকটা ছিল আসক্তি। তো এই ৩ টে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি এই ৩ টে শর্ত পূরণ করতে পারলেই তবে একটা বাক্য সঠিক হচ্ছিল। অন্যথায় বাক্যটি শব্দগুলো পাশাপাশি বসলেও একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছিল না। এই অর্থপূর্ণ মনের ভাব একটা পূর্ণ বাক্য প্রকাশ করতে গেলে একটা বাক্যের এই ৩ টে শর্ত থাকা প্রয়োজন। আমরা আগের দিন দেখে ফেলেছি। এইবারে আমরা আরেকটা জিনিস আগের দিন অল্প একটুখানি দেখেছিলাম, সেটা হচ্ছে পদের স্থাপন। বাক্যে কিরকম ভাবে পদ স্থাপন করা হবে। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, সেই যে নিয়ম, সেই নিয়মটা আমরা দেখব। তো আহ বাক্যে আমরা আগের দিন দেখেছিলাম কি, ধরো একটা সাধারণ বাক্য আমি বলছি। আহ আমি ফুটবল খেলবো। একটা সাধারণ বাক্য, আমি ফুটবল খেলবো। এই বাক্যটাকে যদি আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বিচার করতে যাই, তাহলে আমি এখানে আমার কি, আমি হচ্ছে আমার এখানে সাবজেক্ট। যদি আমি ফুটবলকে দেখি, তাহলে ফুটবল কি এখানে, ফুটবল হচ্ছে অবজেক্ট। আর এখানে খেলবোকে যদি আমি দেখি, খেলবোটা কি হবে, খেলবো হবে ভার্ব, ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ কর্তা বা সাবজেক্ট আর কর্ম বা অবজেক্ট সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে এখানে দিচ্ছে। তো এই সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব বাংলা ভাষায় কেমন ভাবে বসে আমরা দেখেছি। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বাংলা ভাষায় বসে হচ্ছে গিয়ে এসওভি ফরম্যাটে, অর্থাৎ কি আগে বসে সাবজেক্ট, তারপরে বসে তারপরে বসে অবজেক্ট, তারপরে বসে ভার্ব। কিন্তু ইংরাজিতে তেমনটা হয় না। ইংরাজিতে কেমনটা হয়, ইংরাজিতে হয় আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ইংরাজিতে ভার্বটা সাবজেক্টের গায়ে লাগে, কিন্তু বাংলায় সাবজেক্টের গায়ে আগে অবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে। তো এখান থেকে এই শর্ট কোশ্চেন হতে পারে যে এসওভি ল্যাঙ্গুয়েজ কি, বা এসওভি ল্যাঙ্গুয়েজ কোনটি, এসওভি ল্যাঙ্গুয়েজ শর্ট কোশ্চেন দিতে পারে যে বাংলা ভাষা এসওভি ল্যাঙ্গুয়েজ নাকি ইংরাজি ভাষা এসওভি ল্যাঙ্গুয়েজ। তো সেইটা আমাদেরকে একটুখানি মনে রাখতে হবে। এই একটা ছোট্ট জিনিস, আর কিছু না। এখান থেকে এই জিনিস গেল, আর এখানে তেমন আমাদের গুরুত্বপূর্ণ কিছু নেই। এইবারে পরে আমাদের পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে গিয়ে কর্তাখণ্ড আর ক্রিয়াখণ্ড, নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ। এই কর্তাখণ্ড ক্রিয়াখণ্ডে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে উদ্দেশ্য বা নামপদ বা ক্রিয়াপদ যা আছে, সেই নামপদ, ক্রিয়াপদ, উদ্দেশ্য, বিদেহ, এই যে পুরো খণ্ডটা, সেই খণ্ডে কোনটা উৎস থাকে, কোনটা উৎস থাকে না কোথায়, আর উৎস থাকলে পরে তাকে কি করে সম্প্রসারণ করা হয়, সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। এইবারে এই যে আলোচনার পার্টটা, এই পার্টটা অতটা গুরুত্বপূর্ণ নয় এবং এখান থেকে অত প্রশ্নও আসে না। ঠিক আছে, একটা সাধারণ উদাহরণ দিয়ে আমরা জিনিসটাকে বোঝাতে পারি, খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে। তো একটা সাধারণ উদাহরণ, উদাহরণ আহ, একটা বাক্য আমাকে ধরো আমি একটা বাক্য লিখলাম।
দেখ, আমরা একটা বাক্য নিলাম যে আমাদের মাঠের পাশের পুকুরে গত বছর অনেক মাছ মারা গিয়েছে। আমরা একটা বাক্য নিলাম। তো যদি আমি এখানে একটা কথা বলি যে পুকুরে মাছ মারা গিয়েছিল। এই ৪ টে শব্দ দিয়ে কিন্তু আমি একটা পুরো পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারি। সেখানে কি কোনো সমস্যা আছে? সেখানে কি কোনো সমস্যা দেখা যায়? এই ৪ টে শব্দ দিয়ে আমি যদি মনের ভাবকে প্রকাশ করি, তাহলে কি কোনো সমস্যা চোখে পড়ে? পুকুরে মাছ মারা গিয়েছিল। কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে আমাদের মাঠের পাশে এই অংশটাকে এক্সট্রা এড করলাম। গত বছর অনেক এই অংশটাও এক্সট্রা এড করলাম। এই এক্সট্রা এড না করলে পরেও কিন্তু আমার মনের ভাব প্রকাশ করতে কোনো সমস্যা হচ্ছিল না। আমি এখানে বলতে চাইছি কি যে পুকুরে মাছ মারা গেছে। ভালো কথা। এইবারে আমি যখন এই পুকুরে মাছ মারা গেছে শব্দবন্ধের সঙ্গে আমাদের মাঠের পাশের গত বছর অনেক এই শব্দবন্ধগুলো যোগ করছি, তখন বাক্যটা কি হচ্ছে? বাক্যটা প্রসারিত হচ্ছে। এইবারে এই যে আমাদের মাঠের পাশে গত বছর অনেক মাছ মারা গেছে, এর বিধেয় খণ্ড আর উদ্দেশ্য খণ্ড কোনটা হবে? তোমরা আমাকে বলো তো দেখি। উদ্দেশ্য খণ্ড কোনটা হবে আর বিধেয় খণ্ড কোনটা হবে? হ্যাঁ, এইটা একটা কঠিন। আচ্ছা, দেখো, আমাদের মাঠের পাশের পুকুরে গত বছর অনেক মাছ মারা গিয়েছিল। গত বছর অনেকটাকে আমরা উদ্দেশ্যের মধ্যে নেব না বিধেয়ের মধ্যে দেব? এখন আমাদের একেবারে শুরুতে আমরা যে সংজ্ঞা পড়েছিলাম উদ্দেশ্য বিধেয়, সেখানে খেয়াল করতে হবে যে আমরা বিধেয় কাকে বলি? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, তাই তো? আর যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে আমরা উদ্দেশ্য বলি। তাহলে এখন আমাদের মাঠের পাশের পুকুর সম্পর্কে উদ্দেশ্য করে কিন্তু কথা বলা হচ্ছে। বলা হচ্ছে কিনা? আর সেই পুকুর সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা কিছু বিধেয়। তাহলে এই পুকুর শব্দটা হচ্ছে উদ্দেশ্য। পুকুর শব্দটা হচ্ছে গিয়ে আমাদের উদ্দেশ্য। এইবারে পুকুর শব্দটা যখন দিয়ে আমাদের উদ্দেশ্য হয়, তাহলে এই এই পুকুর শব্দটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু উদ্দেশ্য। এই পুকুর শব্দটা যখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, তখন এই পুকুর সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য প্রসারক। আর গত বছর অনেক মাছ মারা গিয়েছিল। এই মাছ সম্পর্কে কিন্তু বলা হচ্ছে গত বছর অনেক মাছ। এই গত বছর অনেক মাছটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু বিদেহ।
তাই গত বছর অনেক পুকুরের পর থেকে যে অংশটা সেটাকে আমরা বিধেয়ের মধ্যে রাখবো, আর পুকুরের আগের যে অংশটা সেটাকে আমরা উদ্দেশ্যের মধ্যে রাখবো। বোঝা গেল? পুকুর পর্যন্ত আমরা উদ্দেশ্য নেব, পুকুরের পর থেকে আমরা বিধেয় নেব। কেমন? এইবারে এই উদ্দেশ্য বিধেয় খণ্ডের মধ্যে আমরা বিশেষণ লাগাই, ক্রিয়া বিশেষণ লাগাই, বিশেষ্যের বিশেষণ লাগাই, এই জাতীয় নানা জাতীয় শব্দবন্ধ প্রয়োগ করি। সেটা আমাদের টেক্সট বইতে ভালো করে লেখা আছে, ঠিক আছে? সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আমি এখন আগে যেটা আমাদের পরীক্ষায় আসে সেই জায়গাটা আগে বুঝিয়ে নেব, তারপরে ওই জিনিসগুলো নিয়ে আরবার আলোচনা করা যাবে, ঠিক আছে? এইবারে আমাদের যে জিনিসটা প্রধানত লাগবে সেটা হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে বাক্যকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। গঠন অনুসারে বাক্যকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। 4 টাইপস ভাগ করে থাকি। প্রথম টাইপস কি? সরল বাক্য। প্রথম টাইপস হচ্ছে সরল বাক্য। দ্বিতীয় টাইপস হচ্ছে জটিল বাক্য। তৃতীয় টাইপস হচ্ছে যৌগিক বাক্য। চতুর্থ টাইপস হচ্ছে মিশ্র বাক্য। এই বাক্যকে আমরা সাধারণত এই 4 ভাগে ভাগ করে থাকি। এই 4 ভাগের মধ্য থেকে আমরা দেখতে পাবো কোন ভাগের কোন কি বৈশিষ্ট্য আছে, এবং 4 ভাগের 4 রকম বৈশিষ্ট্য, এবং 4 রকম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাক্যের 4টে ক্যাটাগরি, এবং একটি ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে বাক্যের রূপান্তর ঘটাতে হয়। সেটাই আমাদের পরীক্ষার পার্সপেক্টিভের প্রধান প্রশ্ন, যে বাক্যের এক ধরন থেকে আরেক ধরনের রূপান্তর করা। তো সেই রূপান্তরটা আমাদেরকে করতে হবে। আর বাক্যের যে বেসিক শর্ত, সেই শর্তগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম টাইপস হচ্ছে আমাদের সরল বাক্য। সরল বাক্যের একটা মাত্র ক্রিয়াপদ, সেটা সমাপিকা ক্রিয়া, উক্ত বা অনুক্ত অবস্থায় থাকে, আর একটা মাত্র কর্তা থাকে। তাহলে একটা কর্তা আর একটাই সমাপিকা ক্রিয়াপদ থাকবে আমাদের সরল বাক্য। কিন্তু অসমাপিকা ক্রিয়া এক বা একাধিক থাকবে। এখন সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া কাকে বলে? এটা কেউ একজন আমাকে বলো তো দেখি, মনে আছে কিনা? না, 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 এমনটা কাছাকাছি গেছো কিন্তু পুরোপুরি এক। একটু ভেবেচিন্তে বলো। মনের ভাব প্রকাশ করছে আর মনের ভাব প্রকাশ করছে না। হ্যাঁ, আমি একটা বাক্য লিখছি, বাক্যটা দেখলে পরে আমাদের মোটামুটি আমাদের আহ, যে ডাউট আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমরা একটা বাক্য নিলাম, ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে এই বাক্যটাকে যদি আমরা বলি, তাহলে আমাদের কি কোনো পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পায়? ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে এই বাক্যটার দ্বারা কোনো পরিপূর্ণ মনের ভাব কি প্রকাশ পায়? বলো তোমরা আমাকে। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে
এই বাক্যটার দ্বারা পরিপূর্ণ কোনো মনের ভাব প্রকাশ করতে পারছি কিনা আমরা? পরিপূর্ণ কোনো মনের ভাব প্রকাশ করা সম্ভব হচ্ছে কিনা এই ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বাক্যটার দ্বারা? এখন তুমি বলতে পারো, দাদা এটা বাক্য হলো কি করে? কেন বাক্য হলো না? দেখো, আমার বাক্য তৈরি করার যে তিনটে শর্ত, যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা, তিনটে কি পূরণ হয়নি এখানে? এখানে কি তিনটে পূরণ হয়নি? হয়নি, তাহলে এটা কি বাক্য হলো না? তাহলে কি এটা বাক্য হয়নি? তোমরা ভেবে চিন্তে বলো, এটা বাক্য হলো কি হলো না? একটা অভিষিক্তার উপর চাপ দিলে কি করে হবে? বাকিরাও তো একটু কথা বলো। বাকিরা তো একেবারে নীরব দর্শক হয়ে। কেন হয়নি? বাক্য হয়নি তো বুঝলাম, কিন্তু কেন হয়নি? কেন মনের ভাব প্রকাশ পায়নি? Good. তাহলে এখানে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বলা হয়েছে, কিন্তু ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে কি সে মারা গেছে? সে হোঁচট খেয়ে পড়ে গেছে? তার খুব খিদে পেয়েছে? কি হয়েছে? আমরা কোনো সঠিক মনের ভাব এখান থেকে প্রকাশ করতে পারিনি। তাহলে কোন শর্তটা এখানে পূরণ হয়নি সেটা বলো তো দেখি। আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। অর্থাৎ এখানে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে এই শব্দবন্ধের দ্বারা আকাঙ্ক্ষা শব্দটা আমরা পূরণ করতে পারিনি। তাহলে আমাদেরকে কিছু এখানে লাগাতে হবে, কিছু শব্দ লাগাতে হবে। এই শব্দটার দ্বারা আমরা এই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবো। তো দেখা যাক আমরা কি শর্ত লাগাতে পারি। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে সে একটা 50 টাকার ছেঁড়া নোট পেল। পায় কেউ ছেঁড়া নোট পায়? ছেঁড়া নোট ভালো না? পরে ব্যবহার করা যাবে? না না, কালেকশন না, এমনি পরে ছেঁড়া নোটটা ইউজ করবে। ছেঁড়া নোট ইউজ করে দোকান থেকে খাবার দাবার কিনবে, কিনতে পারবে না? তো ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে সে একটা 50 টাকার ছেঁড়া নোট পেলো। এইখানে এই যে নোটটা পেলো, পেলো শব্দটা কি? ক্রিয়াপদ। হাঁটতে হাঁটতে শব্দটা কি? সেটাও ক্রিয়াপদ। এই যে পেলো শব্দটা, যেটার দ্বারা একটা অর্থপূর্ণ মনের ভাব পরিপূর্ণতা পাচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের সমাপিকা ক্রিয়া। আর এই হাঁটতে হাঁটতে এটা হলো কিনা আমাদের ক্রিয়া অসমাপিকা ক্রিয়া। তাহলে হাঁটতে হাঁটতে হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া, আর পেলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে যে ক্রিয়াপদের দ্বারা একটা অর্থপূর্ণ মনের ভাব সম্পূর্ণভাবে আমরা প্রকাশ করতে পারি এবং মনের ভাবের পরিপূর্ণতা পায়, সেটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদের দ্বারা মনের ভাব অর্থপূর্ণভাবে পরিপূর্ণতা পায় না, তারপরেও কোনো প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। বোঝা গেল? সমাপিকা অসমাপিকা নিয়ে আশা করি কোনো প্রশ্ন নেই। এইবারে আমরা দেখব যে সরল বাক্য হতে গেলে তার কি কি শর্ত হতে হয় বা তার কি শর্ত লাগে। আচ্ছা, তো সরল বাক্য, সরল বাক্যে সরল কথাটা শুনেই বোঝা যাচ্ছে এর মধ্যে কোনো জটিলতা নেই, মারপ্যাচ নেই, খুব সহজ সরল। তো এই সরল বাক্যের প্রধান শর্ত হচ্ছে একটা মাত্র ক্রিয়াপদ থাকবে আর একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। একটা মাত্র ক্রিয়াপদ
একটা একটা মাত্র কর্তা থাকবে আর একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে একটাই কর্তা আর একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে যে বাক্য তৈরি হয় তাকে আমরা কি বাক্য বলি? সরল বাক্য। তাহলে সরল বাক্যে কেবলমাত্র একটি কর্তা এবং কেবলমাত্র একটি সমাপিকা ক্রিয়াই থাকবে। হ্যাঁ, এখানে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া কেবলমাত্র একটিই থাকবে। বোঝা গেল? তাহলে সরল বাক্যের প্রথম শর্ত কি? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটি মাত্র কর্তা থাকবে। একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতেই পারে, সমস্যা নেই। যেমন এই বাক্যটাই দেখি। এখানে সমাপিকা ক্রিয়া কিন্তু একটিই আছে, পেল। কিন্তু অসমাপিকা ক্রিয়া কিন্তু দুটি আছে, হাঁটতে, হাঁটতে। তো ফলত এখানে কিন্তু সরল বাক্যের শর্ত এখনো অব্দি বিঘ্নিত হয়নি। ক্রিয়াপদ একটাই আছে, সমাপিকা ক্রিয়া। আমার উদ্দেশ্য বা কর্তা সে কটি আছে? ফুটপাত ধরে হাঁটতে, হাঁটতে সে। সের জায়গায় যদি আমি লিখতাম অভিষেক, তাহলেও হতো। তাহলে এই সের জায়গায় আমি যাকেই বসাই না কেন, সেখানে আমার ক্রিয়াপদ ওই কর্তা কিন্তু একটিই হচ্ছে। তাহলে সরল বাক্যের শর্ত এখনো অব্দি লঙ্ঘিত হয়নি। আর এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে সরল বাক্যে কখনো কখনো কর্তা উচ্চ থাকে, সরল বাক্যে কখনো কখনো সমাপিকা ক্রিয়া উচ্চ। কিন্তু একসঙ্গে দুজনেই উচ্চ থাকবে এমনটা হয় না। কারণ একসঙ্গে যদি দুজনেই উচ্চ থাকে, তাহলে পরে বাক্যের যে গঠন কাঠামো, সেই গঠন কাঠামোটা সে লঙ্ঘন করে ফেলবে। কিরকম? যদি আমি বলি, তোমাদের বইতেই যেমন আছে, বাড়ি যাও বা খেতে বসো বা এদিকে এসো। তাহলে এই বাক্যগুলোতে দেখো তুমি শব্দটা উচ্চ আছে। মানে আমি আমার সামনে দ্বিতীয় পার্সন, যে আমি ফার্স্ট পার্সন, আমার উল্টো দিকে দ্বিতীয় সেকেন্ড পার্সন, আর যে এখানে নেই সে থার্ড পার্সন। তো সেকেন্ড পার্সনকে উদ্দেশ্য করে যখন আমি কোনো কথা বলছি, তখন কিন্তু আমি ক্রিয়া বা কর্তাকে উচ্চ রেখে কথা বলতেই পারি। বাড়ি যাও। তাহলে কে বাড়ি যাবে? তুমি বাড়ি যাও। কিংবা যখন আমি থার্ড পার্সনে কোনো কথা বলছি, তখন আমি ক্রিয়াপদকে উদ্ধ রেখে বলতে পারি। যে মনে করো রঘু আমার ভাই, বা রঘু আমার দাদা, বা মনে করো রঘু একটি বাজে ছেলে। তো আমরা বলি কি না যে রঘু বাজে ছেলে। রঘু হয় একটি বাজে ছেলে এমনটা আমরা বলি না, আমরা বলি রঘু বাজে ছেলে। বা মনে করো অভিষিক্তা ভালো মেয়ে, তাহলে আমরা বলি অভিষিক্তা হয় একটি ভালো মেয়ে, বলি আমরা বলি অভিষিক্তা ভালো মেয়ে। তো ফলত যখন আমরা থার্ড পার্সনে কোনো কথা বলি, তখন ন্যাচারালি আমরা ক্রিয়াপদ বা সমাপিকা ক্রিয়াপদকে উচ্চ রেখে ফেলি। আর যখন আমরা সেকেন্ড পার্সনে কথা বলি, তখন আমরা আমাদের কর্তা কর্তাকে উদ্ধ রেখেছি। তো এই যে দুটো পার্সনে দুরকম আমরা কাজ করি, সেটা একটু আমাদের নজরে রাখতে হবে। কারণ বিভিন্ন সময় আমাদের এই কর্তা বা ক্রিয়া উদ্ধ রেখে বাক্য আসবে, এবং সেই সময় আমাদেরকে কিন্তু এটা নোটিস করতে হবে যে কোন পার্সনে বলা হয়েছে এবং কোনটা বাদ গেছে। ফার্স্ট পার্সনে আমরা কোনোটাই বাদ দিতে পারি না। আমি একটি ভালো ছেলে হই, সেই হইটা আমরা এখানে অনেক সময় বলি না। বা আমি একটি খারাপ মেয়ে আমি বলি না। বা আমার খুব খিদে পেয়েছে। যখন আমরা কোনো কিছু বর্ণনাত্মক বলি, তখন যখন ডেসক্রিপশন দিই আমার নিজের সম্পর্কে, সেই সমস্ত ক্ষেত্রে ক্রিয়াপদ আবার উচ্চ, কিছু ক্ষেত্রে থেকে যায়। এই হলো কি সরল বাক্যের বেসিক স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে সরল বাক্যের বেসিক স্ট্রাকচার কি? একটা ক্রিয়াপদ থাকবে, একটা কর্তা থাকবে, একাধিক সমাপিকা ক্রিয়া থাকতে পারে, এবং একই সঙ্গে কর্তা এবং একই সঙ্গে সমাপিকা ক্রিয়া উচ্চ থাকবে না। হয় কর্তা উচ্চ থাকবে, নয় সমাপিকা ক্রিয়া উচ্চ থাকবে। একই সঙ্গে দুজনে মিলে উচ্চ থাকবে না। আর সেকেন্ড পার্সনে বেসিক্যালি কর্তা উচ্চ থাকে, আর থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনে আমাদের সমাপিকা ক্রিয়া উচ্চ থাকে কিছু কিছু। তো এই হলো গিয়ে আমাদের বেসিক সরল বাক্যের স্ট্রাকচার। এই নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। সরল বাক্য নিয়ে কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে, করে ফেলো। সরল বাক্য সম্পর্কে এইটাকে ঠিক বুঝতে পারলো। একবার দেখে নিয়ে আমাকে বলো কোনো সমস্যা প্রশ্ন আছে কি।
দেখে নিয়ে বলো যে কোনো মনে প্রশ্ন আছে কিনা। বলো বাবা বলো, দেখে নিয়ে বলো। নেই। বেশ, আমি একটা বাক্য বলছি, সেই বাক্যটা সরল বাক্য না সরল বাক্য নয় তোমরা আমাকে বলো, ঠিক আছে? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। এই বাক্যটা সরল বাক্য না সরল বাক্য নয়? কেন? তাহলে এটা সরল বাক্য হলো না। তাহলে এটা সরল বাক্য হলো না। তাহলে এটা কি বাক্য হয়ে গেল? তাহলে এটা কি বাক্য হয়ে গেল? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। তাহলে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, এই বাক্যটা সরল বাক্য হতে পারছে না। তোমাদের মতে এটা সরল বাক্য নয়? কেন নয়? কারণ এখানে একটা ক্রিয়াপদ রয়েছে করি, আমি যেখানে কাজ করি, আর এইখানে সেটা হয়, একটা হয় উৎপাদে, সেটা হয় লেখালেখির অফিস। সেই হয়টার জন্য আমরা একটা সরল বাক্য করতে পারলাম না। তাহলে এটা কি বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। তাহলে জটিল বাক্যের সংজ্ঞা কি আমাদের দেখতে হবে? জটিল বাক্যের সংজ্ঞা দেখলে আমরা বুঝতে পারবো জটিল বাক্য কি করে হচ্ছে। যে বাক্যে কিনা একাধিক ক্রিয়াপদ, একাধিক সমাপিকা ক্রিয়া যুক্ত, সেই বাক্য হচ্ছে জটিল বাক্য হওয়ার প্রথম শর্ত। তাহলে জটিল বাক্য হওয়ার প্রথম শর্ত কি? সেখানে একাধিক সমাপিকা ক্রিয়া উপস্থিত থাকে। এইবার একাধিক সমাপিকা ক্রিয়া যদি উপস্থিত থাকে, তাহলে এস ও ভি আমরা যেটা দেখলাম, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, নাকি এস ভিও, কোনটা ছিল আমাদের? আমাদের এসওভি ছিল না এস ভিও ছিল বাংলায়? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তাহলে আমার যদি দুটো ভার্ব থাকে, দুটো ভার্ব থাকে,
তাহলে দুটো এসওবি তৈরি হবে, হবে কি হবে না? একটা কর্তা দুটো ক্রিয়াপদ কি নেয়? একটা কর্তা কি দুটো ক্রিয়াপদ নেয়? কিভাবে নেয় দেখি, বলো দেখি। হ্যাঁ, না, তাহলে একটা কর্তা একই সাথে দুটো সমাপিকা ক্রিয়াপদ নিতে পারে না। একটা কর্তা একবারে একটা সমাপিকা ক্রিয়াকেই নেয়। তো তাহলে দুটো সমাপিকা ক্রিয়া থাকলে তার দুটো কর্তা থাকতে বাধ্য হবে। দুটো সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে তার দুটো কর্তা থাকতে বাধ্য হবে। আর দুটো যদি কর্তা থাকে তাহলে দুটো এসওবি স্ট্রাকচার তৈরি হবে। দুটো আলাদা আলাদা এসওবি স্ট্রাকচার তৈরি হতে বাধ্য। এবার দুটো আলাদা আলাদা যদি এসওবি স্ট্রাকচার তৈরি হয় তাহলে সেই দুটো আলাদা আলাদা এসওবি স্ট্রাকচার যদি একটা বাক্যের মধ্যে থাকে তাহলে একটা বাক্যের দুটো অংশ তৈরি হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? এখন আমরা কি কি দেখলাম? যে একটা জটিল বাক্যের দুটো ভার্ব থাকবে বা একাধিক ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে সে একাধিক এসওবি স্ট্রাকচার নেবে, কারণ একটা সমাপিকা ক্রিয়া একটা কর্তাকেই নেয়। দুটো সমাপিকা ক্রিয়া থাকলে দুটো কর্তা নেবে। দুটো কর্তা যদি নেয় দুটো এসওবি স্ট্রাকচার তৈরি হবে। আর দুটো যদি এসওবি স্ট্রাকচার তৈরি হয় তাহলে দুটো সরল বাক্য তৈরি হয়ে যাবে। কারণ এসওবি স্ট্রাকচার মানে কি একটা করে সরল বাক্য। এসওবি স্ট্রাকচার মানে কি একটা করে সরল বাক্য, ঠিক কি না? একটা এসওবি স্ট্রাকচার মানে কি একটা সরল বাক্য, সাবজেক্ট আছে, একটা অবজেক্ট, একটা ভার্ব আছে। তাহলে দুটো যদি সরল বাক্য তৈরি হয়ে যায় একটা বাক্যের মধ্যে, তাহলে দুটো আলাদা আলাদা বাক্য হলেও তারা পুরোপুরি বাক্য হতে পারছে না। কারণ আমার মূল বাক্য তো একটা, আমার তো মূল বাক্য একটা। তাহলে এই এসওবি কি আমি তাহলে বাক্য বলতে পারবো না? এই এক একটা এসওবি স্ট্রাকচারকে আমি বাক্য বলতে পারবো না? পারবো কি? এই এসওবি স্ট্রাকচারকে কি আমি বাক্য বলতে পারবো? পারবো না। তাহলে এসওবি স্ট্রাকচারকে আমি কি বলবো? এসওবি স্ট্রাকচারকে একটা এসওবি স্ট্রাকচারকে আমরা বলবো উপবাক্য। তাহলে একটা বাক্যের মধ্যে দুটি উপবাক্য থাকে। এই উপবাক্য নিয়ে আমাদের এইবারে কাজকর্ম করতে হবে। তাহলে কি দাঁড়ালো? একটা গোটা আমার জটিল বাক্যের মধ্যে একাধিক ক্রিয়াপদ থাকবে। প্রথম পয়েন্টে থাকছে একাধিক ক্রিয়াপদ। তারপরের পয়েন্টে কি থাকছে? তারপরের পয়েন্টে থাকছে একাধিক ক্রিয়াপদ যদি থাকে তাহলে একাধিক এসওবি স্ট্রাকচার তৈরি হবে। একাধিক এসওবি স্ট্রাকচার যদি তৈরি হয় তাহলে মূলত কি তৈরি হবে? একাধিক উপবাক্য তৈরি হবে। যতগুলো সমাপিকা ক্রিয়া ততগুলো উপবাক্য তৈরি হওয়া সম্ভব। এইবার এই উপবাক্যগুলোর মধ্যে একটা হবে মেন, আরেকটা যেটা ডোমিনেট করবে আরেকটাকে, আরেকটা হবে সাবঅর্ডিনেট যেটা তার সঙ্গ দেবে। কারণ দুটোই যদি প্রধান হয় তাহলে দুটো আলাদা বাক্য হয়ে যাবে, একটা বাক্য তো আমি করতে পারবো না। দুটো বাক্যেরই যদি গুরুত্ব একই রকম হয় তাহলে আমি তো কাউকে এক জায়গায় রাখতে পারবো না, দুজন তো দুদিকে ছিটকে বেরিয়ে যেতে চাইবে। তাহলে একটা উপবাক্য হবে প্রধান, একটা উপবাক্য হবে অপ্রধান। তাহলে বেসিক্যালি আমরা কি জানতে পারলাম এতক্ষণ ধরে? যে জটিল বাক্যে দুটো সমাপিকা ক্রিয়াপদ থাকবে। দুটো সমাপিকা ক্রিয়াপদ থাকার জন্য দুটো এসওবি স্ট্রাকচার হবে। দুটো এসওবি স্ট্রাকচার হওয়ার জন্য দুটো উপবাক্য তৈরি হবে। দুটো উপবাক্য তৈরি হওয়ার জন্য একটা প্রধান হবে, একটা অপ্রধান হবে। তাহলে এতক্ষণ অবধি আমরা এই জিনিসগুলো জেনে ফেলেছি। এইবারে অপ্রধান উপবাক্যগুলো প্রধান উপবাক্যের সঙ্গে কিভাবে যুক্ত আর কি অর্থ প্রকাশ করে, এই দুটো হচ্ছে লাস্ট পয়েন্ট। এরা যুক্ত হবে কোনো সর্বনাম, সাপেক্ষ সর্বনাম বা সংখ্যাসূচক অব্যয় বা নিত্য সম্বন্ধী অব্যয় বা কোনো সংযোজক অব্যয়, এই জাতীয় অব্যয়ের মাধ্যমে বা সর্বনামের মাধ্যমে। আর এরা কি কাজ করবে? এরা কাজ করবে প্রধান যে উপবাক্য, মেন যেটা প্রধান উপবাক্যের বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়া বিশেষণ রূপে কাজ করবে। মানে প্রধান উপবাক্যকে এরা মডিফাই করবে। তো এই হচ্ছে গিয়ে এই
জটিল বাক্যের মূল গঠন বৈশিষ্ট্যগত স্ট্রাকচার। তাহলে আমরা 4টে পয়েন্ট পেয়েছি। কি কি পয়েন্ট পেয়েছি? প্রথম পয়েন্ট পেয়েছি একাধিক সমাপিকা ক্রিয়া বা থাকবে। একাধিক সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে একাধিক এসওবি স্ট্রাকচার হবে। একাধিক এসওবি স্ট্রাকচার হলে একাধিক উপবাক্য তৈরি হবে। একাধিক উপবাক্য তৈরি হলে পরে কি হবে? একাধিক উপবাক্যের মধ্যে কোনো একটি প্রধান হবে, কোনো একটি অপ্রধান হবে। এইবার প্রধান আর অপ্রধানের মধ্যে সংযোগটা কিভাবে ঘটবে আর এরা কি সম্পর্ক নিয়ে বসে থাকবে? তো এদের সংযোগ ঘটানোর জন্য আমরা সাপেক্ষ সর্বনাম, নিত্য সম্বন্ধী অব্যয় বা সংযোজক অব্যয় ব্যবহার করতে পারি, বা সংযোজক অব্যয় ব্যবহার করতে পারি। আর তাদের মধ্যে সম্পর্কটা থাকবে কিরকম? অপ্রধান উপবাক্যটা প্রধান উপবাক্যের বিশেষ্য, বিশেষণ বা বিক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হবে। এই হচ্ছে কি আমাদের বেসিক স্ট্রাকচার। বোঝা গেল? জটিল বাক্যের বেসিক স্ট্রাকচার এবং বৈশিষ্ট্য বোঝা গেছে। এইবার একবার ভালো করে দেখে নিয়ে বলো ওই জায়গা থেকে কোনো প্রশ্ন আছে কিনা। বেসিক স্ট্রাকচার বোঝা গেল বাবা? এরা কোনো কথা বলে না কেন? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইবারে তোমরা আমাকে বলো, এই যে আমাদের বাক্যটা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে বাক্যটা, এই বাক্যটায় অসমাপিকা ক্রিয়া দুটো পেয়েছি না সমাপিকা ক্রিয়া দুটো পেয়েছি? কোনটা কি পাচ্ছি? গঠনটা যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম তার সাপেক্ষে বিশ্লেষণ করা যাক। এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, সেই বাক্যের যে বৈশিষ্ট্যগুলো পেলাম সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। কি পাচ্ছি আমরা? তোমরাই বলো। তোমরাই বলো বাবা, বলো। তাহলে কোনটা প্রধান উপবাক্য? আমি যেখানে কাজ করি। আর অপ্রধান উপবাক্য কি? সেটা লেখালেখির অফিস। তাহলে আমাদের প্রথম যে অংশটুকু, আমি যেখানে কাজ করি, এটা প্রধান উপবাক্য। আর পরের অংশটুকু সেটা লেখালেখির অফিস, এটা হচ্ছে যে আমাদের একটা অপ্রধান উপবাক্য। এই প্রধান উপবাক্য আর অপ্রধান উপবাক্যকে যোগ করেছে কে? এই যেখানে আর সেটা। এই যেখানে আর সেটা
এই সাপেক্ষ সর্বনামটা আমাদেরকে এখানে সংযোজকের কাজ করেছে। এই যেখানে আর সেটা দ্বারা আমরা এই টোটাল অংশটাকে সংযোগ করেছি। তারপরে কি বলেছে? তারপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে দুটো সমাপিকা ক্রিয়া আমরা পেয়েছি। আমরা তার জন্য দুটো অপ্রধান বাক্য, মানে দুটো উপবাক্য পেয়েছি। তার মধ্যে একটা প্রধান একটা অপ্রধান পেয়েছি। তার মধ্যে থেকে আমরা পেয়েছি যে কোনটা কি দ্বারা যুক্ত আছে। এরা দুটো একটি সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত আছে। এইবারে প্রশ্ন হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা কিরকম? এদের মধ্যে সম্পর্কটা কিরকম? এই যে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। এই প্রধান অংশটা আর এই যে অপ্রধান অংশটা, এদের মধ্যে সম্পর্কটা কিরকম? কোনটা কিরকম জিনিসকে ডিনোট করছে সেটা আমাদেরকে এবারে বের করতে হবে। আমরা এই প্রধান আর অপ্রধান উপবাক্যের মধ্যে অপ্রধান উপবাক্যকে সাধারণত তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে বিশেষ্য স্থানীয়, একটা বিশেষণ স্থানীয়, একটা ক্রিয়া বিশেষণ স্থানীয়। এইবার আমার প্রধান বা উপবাক্য যে বিষয়ে বলা হয়েছে বা তার যে মূল ভাবনা, সেই ভাবনার উপর যদি তারই সম্পর্কিত কোনো তথ্য বলা হয়, সেক্ষেত্রে আমরা বিশেষ্য বাচক উপবাক্য বলব। যদি কিনা তার কোনো দোষ গুণ বলা হয়, সেটা আমরা বিশেষণ নিয়ে যাব। আর যদি কিনা ক্রিয়ার অবস্থা বা ক্রিয়ার কোনো দোষ গুণকে বলা হয়, সেটাকে ক্রিয়া বিশেষণ রূপে দেখবো। তাহলে প্রধান উপবাক্যের ক্রিয়ার কর্মরূপে যদি বিশেষ্যের মতো ব্যবহৃত হয়, তাহলে আমরা সেটাকে বিশেষ্য স্থানীয় বলবো। এখন বলো তোমরা যে আমি যেখানে কাজ করি, আমি যেখানে কাজ করি, তো এখানে কর্ম কোনটা, অবজেক্ট কোনটা? আমি যেখানে কাজ করি, এটা হচ্ছে আমাদের প্রধান উপবাক্য। তাহলে প্রধান উপবাক্যের ক্রিয়াপদ কোনটা? করি। তাহলে আমার এখানে কর্ম কোনটা? প্রধান উপবাক্যের কর্ম কোনটা? তাহলে আমার এখানে প্রধান উপবাক্যের কর্ম হচ্ছে কাজ। তাহলে এই কাজের সঙ্গে লেখালেখির অফিসের সম্পর্কটা কিরকম, এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমার কি করি? কাজ করি। যেখানে কাজ করি সেই জায়গার সম্পর্কে কথা বলা হচ্ছে। তাহলে আমার যে কর্ম, প্রধান উপবাক্যের কর্ম, কর্ম সম্পর্কেই কথা বলা হচ্ছে এখানে। আমার প্রধান উপবাক্যের যে কর্ম, সেই কর্ম সম্পর্কেই অপ্রধান উপবাক্যে কথা বলা হচ্ছে। তাহলে কর্ম সম্পর্কে যখন অপ্রধান উপবাক্যে কথা বলা হচ্ছে, সেইটা হচ্ছে কিনা বিশেষ্য স্থানীয় অপ্রধান উপবাক্য। তাহলে এইখানে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, এখানে লেখালেখির অফিসটা হচ্ছে বিশেষ্য স্থানীয় অপ্রধান উপবাক্য। এবারে আমাদেরকে একটা উদাহরণ নিয়ে দেখতে হবে বিশেষণ স্থানীয় এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান উপবাক্য কিরকম কি হচ্ছে। তো কেন বিশেষ্য স্থানীয় অপ্রধান উপবাক্য হলো সেটা কি তোমরা বুঝতে পারলে? তার কারণটা কি বোঝা গেল? বলবো, দাঁড়াও এক সেকেন্ড। দেখ, আমরা বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয় আর ক্রিয়া বিশেষণ স্থানীয় তিনটে ভাগকে নিয়েছি। আচ্ছা সুলগ্না, নেটের প্রবলেম হয়েছিল, ঠিক আছে এখন এসে গেছো, এখন থেকে শোনো, বাকিটা রেকর্ড শুনে নিও, ঠিক আছে? আমরা আমাদের যে অপ্রধান উপবাক্য তাকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা বিশেষ্য স্থানীয়, একটা বিশেষণ স্থানীয় আর একটা ক্রিয়া বিশেষণ স্থানীয়। তোমরা তোমাদের বইটা খুলে দেখো, বা আমি বইটা ফলো করেই বলছি তোমাদের, বইটা একবার সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার বিশেষ্য স্থানীয় বলতে আমরা কখন বলবো? যখন কোনো উপবাক্যের উপবাক্যের প্রধান উপবাক্যের কর্মের সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে।
অর্থাৎ আমাদের অপ্রধান উপবাক্য কোনটা, সেটা লেখালেখির অফিস। এখন আমার প্রধান উপবাক্যের কর্ম কোনটা, কাজ। এই কাজ সম্পর্কে কিন্তু এই লেখালেখির অফিস কথা বলছে। তাহলে যখন প্রধান উপবাক্যের ক্রিয়ার কর্মরূপে আমার অপ্রধান উপবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়, এই যে আমার কাজ, কাজের কি কোনো দোষগুণ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তো কাজের যদি দোষগুণ না বোঝায়, তাহলে এটা কাজ সম্পর্কিত একটা তথ্য প্রকাশ করছে। এজন্য এটা হচ্ছে গিয়ে বিশেষ্য স্থানীয় উপবাক্য। অর্থাৎ অপ্রধান উপবাক্যটা বিশেষ্য স্থানীয়। সেই বিশেষ্যের মতো ব্যবহৃত হয়। আমি কোথায় কাজ করি? লেখালেখির অফিসে কাজ করি। লেখালেখির অফিস সেটা তো একটা আদতে বিশেষ্য পদ। এটা তো আর কোনো বিশেষণ বা ক্রিয়া বিশেষণ পদ নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বিশেষ্য স্থানীয় উপবাক্য হয়েছে। তোমাদের বইতে যেমন একটা উদাহরণ দেওয়া আছে, আমি জানি যে সে পরীক্ষায় প্রথম। তাহলে আমি জানি, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? প্রধান উপবাক্যে জানা। কি জানি? যা জানি তা সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ আমি জানি, যদি প্রশ্ন করা হয় কি জানি, কি জানি সম্পর্কেই বিশেষ স্থানীয় প্রধান উপবাক্যে কথা বলা হয়েছে। আমি করি, কাজ করি। আমি করি, কি করি? কাজ করি। সেই কাজ সম্পর্কে বলা হচ্ছে কোথায় কাজ করে, সেটা লেখালেখির অফিসে কাজ। ফলত এই বাক্যগুলি হলো গিয়ে আমাদের বিশেষ্য স্থানীয় উপবাক্য। এরপরে আমরা পড়বো বিশেষণ স্থানীয় উপবাক্য। এই বিশেষ্য স্থানীয় উপবাক্য এবারে পরিষ্কার হয়েছে তো? পরিষ্কার না হলে বলো, আবার বলছি। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। তো আমরা এখানে পেয়ে গেলাম বিশেষ্য স্থানীয় উপবাক্য, বুঝে গেলাম। এইবারে আমাদেরকে দেখতে হবে বিশেষণ বিশেষণ স্থানীয় উপবাক্য কিরকম হচ্ছে। বইতে যে উদাহরণটা দিয়েছে ওটাই দেখি। যে যদি কোনো উপবাক্য প্রধান উপবাক্যের কোনো পদের বিশেষণ রূপে ব্যবহৃত হয়, তাহলে তাকে বিশেষণ স্থানীয় উপবাক্য বলবো আমরা। তো প্রধান বাক্য, যে কীর্তিমান সেই চিরজীবী হয়। তাহলে কীর্তিমানের একটা গুণ সম্পর্কে বলছে। কীর্তিমান কি হয়? চিরজীবী হয়। তাহলে চিরজীবী হওয়াটা কীর্তিমানের একটা গুণ। তাহলে কীর্তিমান যদি চিরজীবী যদি কীর্তিমানের গুণ হয়, তাহলে সেই চিরজীবী হয় অংশটি কি হবে? বিশেষণ স্থানীয়। কেন? যে এটি কীর্তিমানের একটা গুণকে বোঝায়। তাহলে তুমি প্রশ্ন করতে পারতে, দাদা এইখানে যদি কীর্তিমান যদি এর গুণ হয়, তাহলে আগের বাক্যে যে আমি জানি সেই পরীক্ষায় প্রথম হবে, সেটাও তো একটা গুণ বোঝাচ্ছে না। সে যে পরীক্ষায় প্রথম হবে এটা কিন্তু কোনো গুণ বোঝাচ্ছে না, এটা একটা স্টেটমেন্ট। যদি কিনা আমরা বলতাম আমি জানি সে প্রথম, বা প্রথম হওয়াই তার লক্ষ্য, তাহলে কিনা প্রথম হওয়ার লক্ষ্য বললেও হতো না। আমি জানি, এখানে আমি জানি দিয়ে হবে না। উম, আমি তনুশ্রীকে চিনি, ও ক্লাসের ফার্স্ট গার্ল। যদি আমি এইরকম একটা বাক্য বলতাম, আমি তনুশ্রীকে চিনি, ও ক্লাসের ফার্স্ট গার্ল, তাহলে আমি যাকে চিনি তার সম্পর্ক, সেখানেও স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। এটাকে কোনো মতেই এতে নিয়ে যাওয়া যাচ্ছে না। এটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। না, ওটা হবে না, ওটা স্টেটমেন্টই হয়ে যাচ্ছে। তাহলে পরে আমরা বিশেষণ স্থানীয় কখন বলবো? যখন প্রধান উপবাক্য অপ্রধান উপবাক্যকে মডিফাই করে। তো সেই চিরজীবী হয়, মানে চিরজীবী হওয়া কাজটা যে সম্পাদন করছে সে কীর্তিমান, তার একটা কীর্তি আছে। তো এই ব্যাপারটাকে আমরা যখন বোঝাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের, সেটা হয়ে যাচ্ছে আমাদের বিশেষণ স্থানীয় উপবাক্য। এইবারে আমরা বলবো কি ক্রিয়া বিশেষণ স্থানীয়। ক্রিয়া বিশেষণ স্থানীয় কি করবে? যদি কোনো উপবাক্য প্রধান উপবাক্যের ক্রিয়ার অবস্থা, প্রকৃতি, গুণ এই জাতীয় কোনো জিনিসকে নির্দেশ করে, তাহলে সেটা হবে ক্রিয়া বিশেষণ স্থানীয়। দেখো, আহ এই যে যখন তখন, যদিও, তুমিও, যেমন তেমন, যদি তবে,
এই জাতীয় শব্দগুলো কিন্তু ক্রিয়া বিশেষণ স্থানীয় উপবাক্যের একটা লক্ষণ। এই দুটো শব্দ পাশাপাশি বসলে পরে সেটা একটা লক্ষণ। এরকম যদি সময় থাকে তাহলে এখানে এসো। যে বাক্যটা তোমাদের প্রথমে দিয়ে বা যেমন দোষ করেছো তেমন শাস্তি পেতে হবে। তো এই যে শাস্তি পেতে হবে, শাস্তি পাওয়ার কাজটা বা শাস্তি পাওয়া এই যে ক্রিয়াপদটা, সেই ক্রিয়ার একটা প্রকৃতি, কি দোষ করেছে তাই সে শাস্তি পাবে। একটা প্রকৃতি নির্দেশ করছে। যদি সময় থাকে তাহলে এখানে এসো। এটা একটা অবস্থা নির্দেশ করছে যে সময় থাকলে তুমি এখানে আসতে পারো। তো এই যে প্রকৃতি অবস্থা নির্দেশ করা, সেই প্রকৃতি অবস্থা নির্দেশ করা অংশটা হয় আমাদের ক্রিয়া বিশেষণ স্থানীয় উপবাক্য। তাহলে ক্রিয়ার একটা গুণকে বোঝাচ্ছে যেহেতু, সেহেতু এটা হয় ক্রিয়া বিশেষণ স্থানীয় উপবাক্য। যদিও এই এত ডিটেলিং এ তোমাদের মানে লাগবে না কোথাও, তবুও আমি পড়িয়ে রাখলাম জানার জন্য। এইবারে পরে আমাদের লাগবে যৌগিক বাক্য। সরল বাক্যে একটা ভার্ব একটা সাবজেক্ট ছিল, আর জটিল বাক্যে একাধিক ভার্ব একাধিক সাবজেক্ট ছিল। যৌগিক বাক্যেও একাধিক ভার্ব একাধিক সাবজেক্ট থাকবে। কি হবে? যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া এবং পরস্পর স্বাধীন উপবাক্য। লক্ষ্য করো, সরল বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া ছিল, একটাই বাক্যখণ্ড ছিল, কোনো উপবাক্য ছিল না, একটাই এসবি স্ট্রাকচার ছিল, সেটা ছিল স্বাধীন। জটিল বাক্যে দুটো ক্রিয়াপদ এলো, দুটো এসবি স্ট্রাকচার হলো, একটা প্রধান উপবাক্য হলো, একটা অপ্রধান উপবাক্য হলো। প্রধানটা স্বাধীন, অপ্রধানটা প্রধানের উপরে নির্ভরশীল ছিল। এইবারে তৃতীয় ক্ষেত্রে যৌগিক বাক্যে এসে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে, জটিল বাক্যের মতো, কোনো সমস্যা নেই। তাহলে একাধিক এসবি স্ট্রাকচার হবে, কোনো সমস্যা নেই। তাহলে একাধিক উপবাক্য হবে, কোনো সমস্যা নেই। তো দুটো উপবাক্যই স্বাধীন, কেউ কারোর উপর নির্ভরশীল না। এটাই হচ্ছে যৌগিক বাক্যের প্রধান বৈশিষ্ট্য, যেখানে একাধিক সমাপিকা ক্রিয়া থাকলেও, একাধিক এসবি স্ট্রাকচার থাকলেও, একাধিক উপবাক্য থাকলেও তারা কিন্তু পরস্পর স্বাধীন, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, কেউ প্রধান নয় কেউ অপ্রধান নয়। যেটা কিনা জটিল বাক্যে ছিল একজন প্রধান একজন অপ্রধান। বোঝা গেল ব্যাপারটা? তাহলে জটিল আর যৌগিকের পার্থক্যটা কি বোঝা গেল? জটিল আর যৌগিকের পার্থক্যটা বোঝা গেল? বোঝা গেল। তাহলে জটিল আর যৌগিকে কি হবে? জটিল আর যৌগিকের ক্ষেত্রে জটিলে একাধিক অপ্রধান আর প্রধান উপবাক্য তৈরি হবে, কিন্তু যৌগিকে প্রধান ও উপপ্রধান বলে কিছু হবে না, দুটোই প্রধান হবে, দুটোই পরস্পর স্বাধীন হবে এবং তারা একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে। এই যে তোমাদের বইতে বলেছে প্রধান উপবাক্যগুলি পরস্পর নিরপেক্ষ, প্রত্যেকটি প্রাধান্য পায় সমপর্যায়ে। অর্থ সামঞ্জস্যহীন উপবাক্যগুলোকে যৌগিক বাক্যে জোড়া যায় না। কখনো কখনো সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত নামে যৌগিক বাক্য ব্যবহৃত হয়, আর কখনো কোনো সমপিকা ক্রিয়া অনুক্ত থাকলেও সমাপিকা ক্রিয়া উজ্জ আছে বোঝা যায়, তাহলে যৌগিক বাক্য হয়। তা আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। তো যৌগিক বাক্যে ধরো প্রথমটাই যদি দেখি, রামবাবু এখন অফিসে আসতে পারবেন না এবং কোনো কাজও করতে পারবেন না। তাহলে আমার প্রথম শর্ত কি? দুটো সমাপিকা ক্রিয়া আছে, আসিতে পারিবেন না বা আসতে পারবেন না এবং করতে পারবেন না। আসা আর করা, এসে পারবেন না আর করে পারবেন না। এইবার দুটো যতক্ষণ ভার্ব আছে, দুটো এসবই স্ট্রাকচার তৈরি হয়েছে, একটা অফিসে আসতে পারবেন না, একটা কাজ করতে পারবেন না, হলো। তো দুটো এসবি স্ট্রাকচার তৈরি হলো, যদিও তাদের সাবজেক্টটা কমন আছে, অসুবিধা নেই। মানে আমরা শ্রুতিমধুর করার জন্য শব্দটাকে ওভাবে লিখেছি বাক্যটাকে। বাক্যটা আসলে এরকম বলার দরকার ছিল, যদি আমি এসবি স্ট্রাকচার দিয়ে বোঝাতে চাই যে রামবাবু এখন অফিসে আসতে পারবেন না এবং রামবাবু এখন কোনো কাজও করতে পারবেন না। কিন্তু রামবাবু এখন ওই অংশটাকে আমরা কমন নিয়েছি, কারণ আমাদের শ্রুতি মধুর করার জন্য শুনতে ভালো লাগার। গেল। এইবারে দেখো, অফিসে আসতে পারবেন না আর কাজ করতে পারবেন না, কেউ কিন্তু কারোর উপর নির্ভরশীল না। দুটো একেবারে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। অফিসে আসতে পারবেন না এবং কাজ করতে পারবেন না, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু আগের বাক্য, আগের আমাদের এই যে বাক্য, সেটা দেখো, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। তাহলে আমি যেখানে কাজ করির উপর লেখালেখির অফিসটা নির্ভরশীল। আমি যদি বলি সেটা লেখালেখির অফিস, প্রশ্ন আসে কেন?
মানে তার আগে কি আছে, মানে কোনটা, এটা একটা প্রশ্ন আসে। কিন্তু আমি যদি বলি তিনি কোনো রামবাবু কোনো কাজ করতে পারবেন না, তাহলে কিন্তু কোনো প্রশ্ন জাগে না, কারণ রামবাবু কোনো কাজ করতে পারবেন না এটা একটা স্বাধীন উপবাক্য বা স্বাধীন খণ্ডবাক্য। কিন্তু এখানে লেখালেখির হবে সেটা কিন্তু স্বাধীন নয়, এটা পরাধীন, অপ্রধান উপবাক্য। এইবারে দেখো তো স্বাধীন উপবাক্য গেল। এরপরে যে উদাহরণটা দিয়েছে একটা জটিল আর একটা সরল উপবাক্য দিয়ে। যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে রামবাবু অফিসে আসতে পারবেন না এবং কোনো কাজও করতে পারবেন না। তাহলে প্রথমটা জটিল, যদি অসুস্থ হন তাহলে রামবাবু অফিসে আসতে পারবেন না। তো একটা জটিল আর একটা সরল উপবাক্যও কিন্তু যৌগিক বাক্যে যুক্ত হয়ে যেতে পারে। তো তারপরে আরো কতগুলো উদাহরণ দিয়েছে, তোমরা ওগুলো দেখো, ওগুলো সহজ সহজ উদাহরণ, কোনো সমস্যা নেই। কিন্তু দিয়ে যোগ করা হয়েছে, কোনো সংযোগ অব্যয় না দিয়েই যোগ করা হয়েছে। তারপরে অনুক্ত অবস্থাতেও সমাপিকাকে উর্ধ্ব আছে বোঝা যাচ্ছে, এই জাতীয় ব্যাপারগুলো বাড়ে। তবে লাস্টের যে বিদ্রোহ ওটা আমাদের দেখতে হবে, ওখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। এবং, ও, আর, কিন্তু, অথবা, এই যে শব্দগুলো, এই যে সংযোজক অব্যয়গুলো, এগুলো যদি কোনো স্বাধীন উপবাক্যের পরিবর্তে দুটো পদকে যোগ করে, যদি দুটো স্বাধীন উপবাক্যকে যোগ না করে দুটো পদকে যোগ করে, তাহলে কিন্তু তখন সেটা হয়ে যাবে যৌগিক বাক্য নয় সরল বাক্য। যেমন রাত্রে আমি দুধ এবং সাবু খাবো, তাহলে এখানে দুধ এবং সাবু, খাবোটা মানে একটাই ক্রিয়াপদ আছে, খাবো, এবং যে একটাই কর্তা আমি, এবং দুধ আর সাবু দুটো কর্ম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সরল বাক্য। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সরল বাক্য যাবে। যদি রামবাবু অফিসে আসতে পারবেন না, রামবাবু কাজ করতে পারবেন না, এটা জটিল যৌগিক বাক্য। কিন্তু রাত্রে আমি দুধ ও সাবু খাবো, এটা কিন্তু সরল বাক্য। কারণ কারণ হচ্ছে একটাই, কারণ এখানে দুটো সমাপিকা ক্রিয়া নেই, এখানে সমাপিকা ক্রিয়া কেবলমাত্র একটাই। বোঝা গেল? এই তুমি প্রশ্ন করতে পারছে, দাদা তাহলে রামবাবু অফিসে আসতে পারবেন না, রামবাবু কোনো কাজ করতে পারবেন না, এখানেও তো কর্তা একটা, তাহলে সমাপিকা ক্রিয়া দুটো কি করে হচ্ছে? এরকম তুমি প্রশ্ন করতেই পারো। দেখ, যদি এখানে বলা হতো রামবাবু এখন অফিসে আসতে পারবেন না এবং বাজারেও যেতে পারবেন না, এইটা যদি বলা হতো, তাহলে বাক্যটা সংক্ষিপ্ত হয়ে কোথায় চলে যেত, রামবাবু অফিসে ও বাজারে কোথাও যেতে পারবেন না। তাহলে কিন্তু বাক্যটা আবার সরল বাক্য, তাহলে কিন্তু বাক্যটা আবার সরল বাক্য হয়ে যেত, কারণ রামবাবু অফিসে আর বাজারে কোথাও যেতে পারবেন না। এখানে দুটো ক্রিয়াপদ আলাদা আছে, একটা অফিসে আসতে পারবেন না, আর একটা কাজ করতে পারবেন না। দুটো সমাপিকা ক্রিয়া আলাদা হওয়ার দরুন ওটা কিন্তু যৌগিক বাক্য। কিন্তু যদি আমি কর্তাকে এক রেখে, কর্তা এক রেখেছি, কোনো সমস্যা নেই। তো আমি যদি বলতাম রামবাবু অফিসে আসতে পারবেন না, বাজারেও যেতে পারবেন না, বা অফিসে যেতে পারবেন না, বাজারেও যেতে পারবেন না, ক্রিয়াপদ যদি এক করতাম, তাহলে কিন্তু ব্যাপারটা একটা সরল বাক্যে পৌঁছতো। বোঝা গেছে? এনি ডাউট? বিষয়টা পরিষ্কার? বিষয়টা কি পরিষ্কার আপনাদের? আপনারা বুঝিতে পারিয়াছেন? বেশ। সবাই কি ঘুমিয়ে পড়েছেন আপনারা? লেপের তলায় ঢুকে ঘুমিয়ে পড়েছেন? কে কে লেপের মধ্যে শুয়ে আছে আমি এটা শুনি? সত্যি করে বলো, কে কে লেপের মধ্যে শুয়ে আছে? লেপের মধ্যে কে কে এমনি শুয়ে আছে? তাহলে শুয়েই আছে কে কে আগে শুনি? শুয়ে শুয়ে আছে কে কে আগে শুনি? আমি আমি শুয়ে নেই কে সেটা আগে শুনি। সবাই শুয়ে আছে। তো শুয়ে নেই? এটা খুব বাজে হয়ে গেল। তোর মা বকা দিচ্ছে শুলে? কি অবস্থা! মাকে তুমি বা বকে দেবে। সবাই শুয়ে আছে আমি কেন শোবো না? আচ্ছা, তাহলে ব্যাপারটা পরিষ্কার বোঝা গেছে? এই বাক্যের যে খিচুড়ি পরিষ্কার, বাক্যের খিচুড়ি?
তাহলে বাক্যের খিচুড়ি পরিষ্কার। এইবারে তাহলে প্রশ্ন দেবো। তাহলে আমরা 3 রকম বাক্য পড়ে ফেলেছি। লাস্ট বাক্য কি? সেটা হচ্ছে মিশ্র বাক্য। এই মিশ্র বাক্য 4 রকম ভাবে তৈরি হয়। সরল বাক্য যৌগিক বাক্য মিলেমিশে, সরল বাক্য জটিল বাক্য মিলেমিশে, জটিল বাক্য যৌগিক বাক্য মিলেমিশে, যৌগিক বাক্য যৌগিক বাক্য মিলে। এই 4 রকম ভাবে আমাদের মিশ্র বাক্য তৈরি হতে পারে। যেটা আমরা বইতে দেখতে পাই। তুমি এসো তাহলে আমি নাচবো আর গাইবো। তাহলে একটা সরল বাক্য, তুমি এসো তাহলে আমি নাচবো আর গাইবো। একটা যৌগিক বাক্য। সরল বাক্য, আমি নাচবো যদি তুমি এখানে আসো। এবং আমার নাচ দেখে আনন্দ। একটা জটিল বাক্য আর একটা সরল বাক্য মিলে আমাদের বাক্য তৈরি হবে। তো মিশ্র বাক্য এরকম উদাহরণে আমরা পেয়ে যাবো, অসুবিধা নেই। এইবার আমাদের যে মূল কাজটা হচ্ছে এই বাক্যের একটা ফরম্যাট থেকে আর একটা ফরম্যাটের মধ্যে ইন্টারচেঞ্জ করা। সেই ইন্টারচেঞ্জটা আমাদেরকে করা শিখতে হবে বা জানতে হবে। আমাদের হাতে আর মোটামুটি আধ ঘন্টা মতো আছে। আমরা এই আধ ঘন্টায় ওই অর্থগত শ্রেণীবিভাগ আজকে আর যাবো না। আজকে আমরা একটু ইন্টারচেঞ্জ করি, পরের দিন অর্থগত শ্রেণীবিভাগ করবো, ঠিক আছে? মানে ইন্টারচেঞ্জটা শেখা প্রয়োজন, যেটা আমাদের পরীক্ষায় কাজে লাগে। আমি তোমাদের ইন্টারচেঞ্জ বাড়িতে করার কাজও দেবো। ধরো একটা একেবারে ছোটবেলাকার উদাহরণ, যে উদাহরণ সব জায়গায় দেওয়া হয়। লোকটা দরিদ্র কিন্তু সৎ। লোকটা দরিদ্র কিন্তু সৎ। এই বাক্যটাকে আমাকে কোথায় কনভার্ট করতে হবে? এটা আছে, এটা কি বাক্য আগে তোমরা বলো। লোকটা দরিদ্র কিন্তু সৎ, এটা কি বাক্য? কেন যৌগিক বাক্য এটা বলো। লোকটি দরিদ্র কিন্তু সৎ, বাক্যটা কেন যৌগিক? কেন যৌগিক বাক্য এটা বলো আমাকে। বলো বলো বলো। সেই জন্য বলে এটা এবার সেই জন্য পরে এটা যৌগিক বাক্য। শিওর? পরে আবার মত বদলে ফেলবি না তো? ঠিক নেই? এরকম করলে তো হবে না। ঠিক রাখ। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যৌগিক বাক্যের যে শর্তগুলো, সেই শর্তগুলো এই বাক্যের এই শব্দটার ওই বাক্যের মধ্যে পূর্ণ হচ্ছে। লোকটি দরিদ্র, লোকটি সৎ, দুটি প্রধান উপবাক্য। সৎ আর দরিদ্র কিন্তু এই সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত। এখন এখানে আসলে বাক্যটি ছিল লোকটি দরিদ্র, লোকটি হয় দরিদ্র কিন্তু লোকটি হয় সৎ। আমরা বাক্যটাকে শ্রুতিমধুর করার জন্য সংক্ষেপিত করে ফেলেছি। এইবারে লোকটি হয় দরিদ্র, লোকটি হয় সৎ, আমরা এটাকে কোন বাক্যে পাল্টে ফেলেছি? আমরা এটাকে যৌগিক বাক্য করে ফেলেছি। এইবারে আমাকে এটাকে করতে হবে কোথায়? আমাকে এটাকে নিয়ে যেতে হবে সরল বাক্যে। তাহলে আমি এটাকে সরল বাক্যে কিভাবে নিয়ে যাব? এটাকে আমি সরল বাক্যে কিভাবে নিয়ে যেতে পারি? দেখি কার মাথায় আইডিয়া আসে।
দরিদ্র হওয়া সত্ত্বেও লোকটি সৎ। বল। দরিদ্র লোকটি সৎ। আর কি হতে পারে? আর কি হতে পারে? আর কি হতে পারে? ও দিয়ে ও যোগ মানে মাঝখানে লাগাবি? হুম। এত জটিল যৌগিক বাক্য হয়ে যাবে। লোকটি দরিদ্র হলেও সৎ। বেশ। এখন আমাদেরকে আগে এই রূপান্তরের যে সূত্র বা নিয়ম সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তারপরে আমরা রূপান্তর ভালোভাবে করতে পারবো। দেখো, আমাদের সমাপিকা ক্রিয়ার মূল শর্ত কি ছিল? একটা মাত্র ক্রিয়াপদ থাকবে। এই সমাপিকা ক্রিয়া বলছি, আমাদের ওই সরল বাক্যের মূল শর্ত কি ছিল? একটা মাত্র ক্রিয়াপদ থাকবে, তাই তো? আমাদেরকে একটা মাত্র ক্রিয়াপদ রাখতে হবে। যৌগিক বাক্যে দুটি মাত্র ক্রিয়াপদ আছে, মানে একাধিক ক্রিয়াপদ আছে। আমাদেরকে যেটা করতে হবে, একাধিক ক্রিয়াপদের মধ্যে একটা ক্রিয়াপদকে রূপান্তরিত করতে হবে অসমাপিকা ক্রিয়ায়, আর একটা ক্রিয়াপদকে সমাপিকা রাখতে হবে। রেখে রেখে বাক্যের অর্থের পরিবর্তন ঘটালে চলবে না। আর সংযোজক যে অব্যয় যেটা আছে সেটাকে তুলে দিতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে দুটো ক্রিয়াপদকে একটা ক্রিয়াপদে রূপান্তর করতে হবে, একটা সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া। আর আমাদের যে এই যে সংযোজক অব্যয় আছে সেটাকে হটিয়ে দিতে হবে। এখন লোকটি হয় দরিদ্র, লোকটি হয় সৎ। এইবার তাহলে আমি কিন্তুটাকে তো আগে থেকেই আগে ভাগে হটিয়ে দেবো, কিন্তু আমার এখানে রাখলেই চলবে না। তাহলে লোকটি দরিদ্র সৎ, মাঝখানে কি লাগাতে পারি? লোকটি দরিদ্র হওয়া সত্ত্বেও সৎ হতে পারে, লোকটি দরিদ্র হয়েও সৎ হতে পারে, লোকটি দরিদ্র হলেও সৎ হতে পারে, লোকটি দরিদ্র কিন্তু সৎ, এটা যৌগিক বাক্য ছিল। লোকটি দরিদ্র ও সৎ, এটা সরল বাক্য হবে না, কারণ এটা তখন যৌগিক বাক্য থেকে যাবে। লোকটি দরিদ্র ও লোকটি সৎ। তাহলে আমরা কি লিখতে পারি? লোকটি দরিদ্র হওয়া সত্ত্বেও সৎ, লোকটি দরিদ্র হলেও সৎ, লোকটি দরিদ্র হয়েও সৎ। এই তিনটে কাজ আমরা করতে পারি। বোঝা গেল? দরিদ্র লোকটি সৎ, এটিও হবে, এটি হবে না এমনটি নয়। কিন্তু সেক্ষেত্রে আমাদের না থাক, ওই জটিল জিনিসটা ওপর মধ্যে ঢুকিয়ে লাভ নেই। হ্যাঁ, ওটাও হবে। কিন্তু ওক্ষেত্রে দরিদ্র জিনিসটা আবার লোকটার কে, মানে লোকটার বিশেষণ হয়ে আগে চলে যাচ্ছে। সেই জায়গায় তোমার ঠিক আছে, ওইটা নিয়ে এখন আর তর্কে গিয়ে লাভ নেই। ওটা হবে, অবশ্যই হবে। দরিদ্র লোকটি সৎ আমরা করতে পারি। হলো? বোঝা গেল? তাহলে একটা যৌগিক বাক্য থেকে আমরা সরল বাক্যে চলে আসতে পারলাম। পারলাম তো? এইবার এই যৌগিক বাক্য থেকে আমরা জটিল বাক্যে যাব। ঠিক আছে? যৌগিক বাক্য থেকে আমরা জটিল বাক্যে যাব। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এই যে বাক্যটা আমাদের ছিল, এই বাক্যটাকে আমরা এবার জটিল বানাবো। এবার সরল বানিয়েছি, এবারে আমরা জটিল বানাবো। কি করে বানাবো বলো? কি করে আমরা জটিল? যদিও লোকটি গরিব সে সৎ।
যদিও লাগালে তবুও লাগাতে হবে, ঠিক আছে? যদি তবু লাগাতে হবে, যদি তবে। যদি ও লোকটি গরিব তবুও লোকটি সৎ, কিংবা যে লোকটি গরিব সেই লোকটি সৎ, আমরা করতে পারি, ঠিক আছে? যে লোকটি গরিব, কমা, সে লোকটি সৎ। কেমন? তবে এখানে যদিও তবে, যদি যদিও তবে তবুও করাটা বেটার যে সে করার থেকে, কারণ ওদের কন্ডিশনটা ভালো লাগছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে যৌগিক থেকে আমরা সরলে আর জটিলে যেতে পারছি। পরিষ্কার বাবা? ও বাবা, একটু কথা বলো। আচ্ছা বেশ। তোমরা কথা বলো না কেন? আমার মন কেমন করে তোমরা কথা না বললে। তোমরা আমার একটুও ভালোবাসো না। আচ্ছা, তাহলে আমরা যৌগিক থেকে দুটো ফরম্যাটে চেঞ্জ করা শিখে গেছি। এইবারে আমরা জটিল থেকে দুটো ফরম্যাটে চেঞ্জ করা দেখবো। জটিল থেকে ধরো একটা বাক্য আমরা নিলাম, জটিল বাক্য। উম তুমি যা বলতে চাও তা স্পষ্ট করে বলো। 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 এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমাদেরকে এইবারে সরল বাক্যে আর জটিল বাক্য, যৌগিক বাক্যে পরিণত করতে হবে। এটাকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? সরল বাক্যে একবার, যৌগিক বাক্যে একবার। তারপর তোমার সরল বাক্যেরই চেষ্টা করে দেখা যাক আমরা কি করতে পারি। তোমার যা বলার তা স্পষ্ট করে বলো। এটা কোন বাক্য? হুম? তোমার যা বলার তার স্পষ্ট করে বলো। এটা কোথায় নিয়ে যাচ্ছ এটা আগে বলো। সরলে না যৌগিকে, কোনটায় নিয়ে যেতে চাইছো এটা আগে বলো। হবে হবে, কেন হবে? আগে মনে রাখতে হবে আমার কন্ডিশন কি। সরলে আনতে গেলে একটা সমাপিকা ক্রিয়াপদ লাগবে, একটা অসমাপিকা ক্রিয়াপদ লাগবে। আর যা তাটাকে হটিয়ে দিতে হবে, তাই তো? সাপেক্ষ অভ্যাস সর্বনাম যাতা, যাতারে হটিয়ে দিতে হবে। আর একটা মাত্র সমাপিকা ক্রিয়া, একটা মাত্র অসমাপিকা ক্রিয়া, মানে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার কোনো বিধি নিষেধ নেই, আমরা লাগাবো। তো আমার বলতে বলেছে তুমি যা বলতে চাও তা স্পষ্ট করে বলো। হুম? তাহলে আমার এখানে ক্রিয়াপদ, ক্রিয়াপদ কাকে রাখবো? কি সমাপিকা ক্রিয়া কোনটাকে রাখবো? ঋষভ বলছে তোমার বক্তব্য স্পষ্ট করে বলো। আচ্ছা, তাহলে আমরা সমাপিকা ক্রিয়া যে বলো সেটাকে আমরা ফিক্সড রাখলাম। যা বলতে চাও সেটাকে বক্তব্যে কনভার্ট করে দিলাম। তোমার বক্তব্য স্পষ্ট করে বলো। খুব ভালো কথা, রাইট, গুড। এবার এটাকে আমাদের নিয়ে যেতে হবে কোথায়? এটাকে আমাদের নিয়ে যেতে হবে যৌগিকে।
যৌগিকে নিয়ে যাব কিভাবে সেটা দেখি তোমরা কি করো। পারি, যৌগিকে কিন্তু অবশ্যই ইউজ করতে পারি। ভালোই হবে। তুমি যা তুমি বলো, তুমি বলো যা বলতে চাও। খুব সুন্দর হবে, খুবই ভালো হবে, এটাই হবে, এটাই হবে। তুমি বলো যা বলতে চাও, কিন্তু স্পষ্ট করে বলো। বোঝা গেল? কি করে মিশ্র বাক্য হচ্ছে? তো আমরা যৌগিক বাক্যে তো একটা সরল বাক্য, একটা যৌগিক জটিল বাক্য রাখতেই পারি। যৌগিক বাক্যের মধ্যে আমরা তো একটা জটিল বাক্য আর একটা সরল বাক্যকে লাগাতেই পারি কিন্তু দিয়ে। পারি না? পারি তো, নাকি? পারি। তাহলে এটাকে ওইভাবে ছাড়া আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? সাধারণত যৌগিক বাক্য, জটিল বাক্য থেকে যৌগিকে নিয়ে যেতে গেলে যে মেন পার্টটা প্রধান উপবাক্য সেটাকে ফিক্সড রেখে অপ্রধানটাকে চেঞ্জ করে দিতে হয়। কিন্তু এখানে প্রধানটাকে ফিক্সড রেখে অপ্রধানটাকে চেঞ্জ করা এছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমার এখানে প্রধান উপবাক্য কোনটা, স্পষ্ট করে বলাটা তো, না যা বলতে চাও সেটা? স্পষ্ট করে বলা। তুমি স্পষ্ট করে বলো, কিন্তু তবে আর ও যা খুশি দিয়ে আমি পারবো না তুমিটা যা বলতে চাও, কারণ ওটা প্রথমে আছে। যদি ওটা কিনা পরে থাকতো, স্পষ্ট করে বলোটা শুরুতে থাকতো, তাহলে আমরা অনেকগুলো কম্বিনেশন আনতে পারতাম। কিন্তু যেহেতু অপ্রধানটা প্রথমে লাগিয়ে দিয়েছে, ফলত এই বাদে আর কোনো ফরম্যাট আমরা নিয়ে যেতে পারছি না, আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। কিন্তু ধরো যদি তোমাকে একটা বাক্য বলতো যে যখনই স্কুলে পৌঁছেছি তখনই বৃষ্টি শুরু হয়েছে, বা যখনই কি যেন বলে, ওই আমার উৎসব নাইয়ার কথা বলতে পারি যে যখন জল নামলো তখন ড্রাইড হল। তো এইরকম যদি আমি বাক্য বলি যখন তখন দিয়ে, তাহলে জল নেমেছে এবং তখন থেকেই ড্রাইড হল। তো দুটো কিন্তু একেবারে পরিপূর্ণ বাক্য তৈরি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কারণ আমার প্রধান বাক্য বা কোনটা, প্রথমটা জল নেমেছে, কিন্তু তারপরের পরেরটা অপ্রধান, কিন্তু এখানে প্রধানটা যেহেতু পরে দিয়েছে সেহেতু আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে জটিল বাক্য থেকে যৌগিকে আর সরলে কনভার্ট করা আমরা শিখে ফেললাম, বুঝতে পারলাম আশা করছি। এটা আমাদের কাছে পরিষ্কার, জটিল থেকে সরল আর যৌগিকে। জটিল থেকে সরল আর যৌগিক পরিষ্কার, না আরো ডাউট আছে? পরিষ্কার। আচ্ছা, এইবার লাস্ট আমাদের টাইপ হচ্ছে কি, সরল থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সরল থেকে চেঞ্জ করে জটিলে নিয়ে যেতে হবে, সরল থেকে চেঞ্জ করে আমাদের যৌগিকে নিয়ে যেতে হবে। উম, বৃষ্টির জন্য
গতকাল স্কুলে যাইনি। হয়েছে বৃষ্টির জন্য স্কুলে যাওনি এমন হয়েছে তোমাদের? নাকি তোমরা ঝড় জল বৃষ্টি সব মাথায় নিয়ে স্কুলে যেতে? 3 বছর আগে স্কুলে যাওনি? ও আচ্ছা, হ্যাঁ তোমরা তো অনেকদিন আগে স্কুলে যাওনি। ঠিক, আমি ভুলে গেছিলাম। যাই হোক, তো বৃষ্টির জন্য গতকাল স্কুলে যায়নি, এটা সমাপিকা হয়ে এক পিসি আছে। স্কুলে যায়নি, যায়নি একটাই সমাপিকা ক্রিয়া, কোনো একাধিক সমাপিকা ক্রিয়া নেই, তাহলে সরল বাক্য, কোনো সমস্যা নেই, নো ডাউটলি সরল বাক্য। তাহলে আমাকে এইটাকে নিয়ে যেতে হবে কোথায়? একবার যৌগিকে একবার জটিলে। তাহলে আমি কি করে জটিল আর কি করে যৌগিক করব ভাবো তোমরা। প্রথমে যৌগিক, জটিল ভাবো, তারপরে যৌগিক করো। যৌগিকটা খুবই সোজা, জটিলটা একটু ভাবো। বলো বলো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু যেহেতু লাগালে পরে আমরা সেহেতু লাগাবো, ঠিক আছে? যেমন তেমন যখন তখন যেমন সেমন সেহেতু যেহেতু সেহেতু লাগাবো, ঠিক আছে? যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল সেহেতু গতকাল স্কুলে যাই। বোঝা গেল? এইবারে তাহলে তো সরল বাক্যই রয়ে গেল বাবু। আমাকে তো জটিল বানাতে বলেছি আমি। যে গতকাল বৃষ্টি হচ্ছিল তাই স্কুলে যাইনি যদি আমি বলি, তাহলে তো হ্যাঁ, আর কিছু দিয়ে আমরা করতে পারবো না। এইবার আমাদের যেতে হবে কোথায়? যৌগিক বাক্যে। তো যৌগিক বাক্য করার চেষ্টা করো দেখি। যৌগিক বাক্য করার চেষ্টা করো দেখি। না 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 না। ভাবো ভাবো ভাবো। আচ্ছা, তুই শুরুতে কে কে একটা তাই বললি না? গতকাল বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাইটা হবে। Sorry, আমি ও ভেবেছিলাম। গতকাল বৃষ্টি হচ্ছিল তাই গতকাল স্কুলে যাইনি, বা গতকাল বৃষ্টি হয়েছে তাই আমি স্কুলে যাইনি। এটা হবে আমাদের যৌগিক বাক্য তাই দিয়ে। আমি ভেবেছিলাম ও বলেছে, ঠিক করে গেছি। তো তাই বললে পরে কিন্তু আমার তখন আবার যৌগিক বাক্য হয়ে যাবে। গতকাল বৃষ্টি হচ্ছিল তাই গতকাল স্কুলে যাইনি, এইটা বললে কিন্তু আমার কি বাক্য হবে? যৌগিক বাক্য হয়ে যাবে। বোঝা গেল? এইবারে আমাদের আর যে জাতীয় বাক্যগুলো ট্রান্সফরমেশন করতে হবে, সেই ট্রান্সফরমেশন গুলো পরের দিন তো শিখবো। আমি আজকে, না আজকে, আজকে না আজকে থাক, পরের দিন আজকে ডাবল ডোজ হয়ে যাবে। আমি তোমাদেরকে এখন তো 9টা 15 ছুটিতে দেবো। এখন বসে আমি কিছু প্রশ্ন রেডি করে দিচ্ছি, তোমাদের ক্লাসরুমে দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। সেই প্রশ্নগুলো লিখবে পরের দিন। পরের দিন তো সামনাসামনি পড়া হবে, পরের দিন সেই প্রশ্নগুলো আমি চেক করে দেবো, ঠিক আছে? কিছু প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো লিখবে, পরের দিন চেক করে দেবো, কেমন? বাড়িতে কিছু প্রশ্ন টাস্ক দিচ্ছি, সেই টাস্কগুলো লিখে রাখবে, পরের দিন আমি চেক করবো। আর পরের দিনও কিছু করতে দেবো, তারপরে আবার নতুন করে গঠন অনুসারে হয়ে গেছে, এবার অর্থ অনুসারে বাক্য পড়াবো, তার রূপান্তর শেখা। কেমন? বোঝা গেছে? পরিষ্কার? এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে টকাস করে লেপ নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। ছেড়ে দেবো, চোখ মুখ ধোনি? আচ্ছা, সে তো ছেড়ে দেবো।
আমি বলছি, কোনো প্রশ্ন থাকলে বলো, নাইলে লেফট করে ফেলো। প্রশ্ন থাকিলে বলো, অন্যথায় লেফট নিয়ে নাও।